আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কয়েকটা কারণে বাংলাদেশে আওয়ামী লীগ এখনও বিএনপি জামাতের চাইতেও অনেক বেশি শক্তিশালী। এর কয়েকটা কারণ প্রথমে একটু উল্লেখ করি। প্রথমত, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তারা প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রত্যেকটা মেকানিজমে তাদের দলীয় লোক তারা প্রতিষ্ঠা করেছে। আর এমনভাবে তারা প্রতিষ্ঠা করেছে যে সম্পূর্ণরূপে সেই লোকটা আওয়ামী লীগ পরিবারের কিনা এবং তারা আওয়ামী লীগ করে কিনা এটা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মেকানিজমগুলোতে তাদের লোক বসিয়ে রেখেছে। আর যেটা এখন পর্যন্ত বহাল আছে, হয়তো কিছু পরিবর্তন হয়েছে কিন্তু সেটা খুবই সামান্য। দ্বিতীয়ত, আওয়ামী লীগ অনেক বড় একটা দল। এই দলের নির্দিষ্ট একটা সংখ্যক জনসমর্থন রয়েছে, যেটা বাংলাদেশের জনসংখ্যার বিবেচনায় বড় একটা পার্সেন্টেজ, মানে বড় একটা পার্সেন্টেজ লোক এই আওয়ামী লীগকে নির্দিষ্টভাবে সবসময় ভোট দেয় এবং এই দলটাকে সমর্থন করে। এছাড়া দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ এই দলটা থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। এখন এই দলটা থেকে যেই সব লোকগুলো বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছে, এই লোকগুলো এবং এই পরিবারগুলো আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার থাকবে, এটা স্বাভাবিক। তৃতীয়ত, এই গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যেই সরকারটা গঠিত হয়েছে, এই সরকারটা বাস্তবিক অর্থে গণ অভ্যুত্থানের সরকার অথবা বিপ্লবী সরকার না। মানে এই বিপ্লবকে বা এই গণ অভ্যুত্থানকে অন্তরে ধারণ করে এই জাতীয় লোক দিয়ে এই ডক্টর ইউনূস সরকারের যেই উপদেষ্টারা বা এই সরকারটা গঠিত হয়নি। যেমন উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি, এই যে একটা বিপ্লব বা একটা গণ অভ্যুত্থান সংগঠিত করতে যারা রাস্তায় নেমেছে বা এই আন্দোলনে যারা শরিক হয়েছে, তারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারপর আন্দোলনে নেমেছিল। কিন্তু আপনি ডক্টর ইউনূস সরকারের যেই উপদেষ্টারা রয়েছে বা এই সরকারটা যে গঠিত হয়েছে, ম্যাক্সিমাম লোক কারা? ম্যাক্সিমাম লোক হচ্ছে এই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি যাদের সম্পর্ক নেই, মানে অরাজনৈতিকভাবে যেই লোকগুলো আছে, যারা রাজনীতি পছন্দ করে না বা ভীতু প্রকৃতির যেই লোকগুলো রয়েছে, যাদেরকে আমরা সুশীল বলি, এই সুশীল সমাজকে দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। এছাড়া আপনারা হয়তো ডক্টর ইউনূসকে অনেক বড় প্রভাবশালী, অনেক শক্তিশালী, আন্তর্জাতিকভাবে অনেক সম্মানিত লোক মনে করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে রাজনীতি এবং ব্যবসা ভিন্ন জিনিস। ডক্টর ইউনূস একজন ব্যবসায়ী, আর একটা ব্যবসায়ীর চিন্তা চেতনা থাকে তার ব্যবসা বা তার সম্পদ কিভাবে রক্ষা করা যায়। যেমন বাংলাদেশে যেই তিনটা শ্রেণীর লোক রয়েছে, মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষ এবং উচ্চ আয়ের মানুষ, বা যারা এই ব্যবসায়ী শ্রেণীর লোক, তারাই কিন্তু উচ্চ আয়ের মানুষ থাকে। আপনি যদি গরিবকে যদি ধ্বংস করতে হয়, তাহলে তার কর্মটা কেড়ে নেন, সে অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। আর মধ্যবিত্ত যারা রয়েছে তাদের সম্মান যদি নষ্ট করতে পারেন, তাহলে তারা ধ্বংস। আর উচ্চ আয়ের মানুষ বা ধনী শ্রেণীর যে মানুষগুলো রয়েছে বা ব্যবসায়ীরা রয়েছে, এদের সম্পদ যদি ধ্বংস করা যায় তাহলে তারা শেষ। ধনী লোক কখনো সম্মানের চিন্তা করে না, আর মধ্যবিত্তরা সম্মান বাঁচানোর জন্য সে সব কিছু করতে পারে। আর দরিদ্র মানুষ তার কর্ম ঠিক রাখার জন্য সে সব কিছু করতে পারে, কারণ তার কর্ম চলে গেলে তার স্ত্রী, সন্তান, পরিবার চলবে না। অতএব তার কাছে সেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশে যারা বড় বড় ব্যবসায়ীরা রয়েছে, এই ব্যবসায়ীদের মূল টার্গেটটা হচ্ছে তাদের ব্যবসা যাতে ঠিক থাকা এবং তাদের যে সম্পদ রয়েছে এই সম্পদের সুরক্ষা নিশ্চিত করা। তাই আপনারা নিশ্চয়ই জানেন যে ডক্টর ইউনূস একজন ব্যবসায়ী। এখন ডক্টর ইউনূস যতগুলো কাজ করবে, সে কাজ করার আগে চিন্তা করবে তার ব্যবসার ভবিষ্যৎ এবং তার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে এটার ভবিষ্যৎ কী হবে, এটা চিন্তা করে সে সবসময় কাজ করবে। তাই আমি মনে করি এই 5 আগস্টের পর যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই এই সরকার গঠিত হয়েছে, এই সরকারটা সবচাইতে বেশি দুর্বল সরকার। কিন্তু বিপ্লবের পর বা গণ অভ্যুত্থানের পর যে সরকারটা হওয়ার কথা ছিল, সেটা অনেক সাহসী সরকার হওয়ার কথা ছিল। আর এই কারণে এই যে সংস্কার থেকে শুরু করে নানা রকম মুখরোচক
যেসব কল্পকাহিনী আপনারা শুনেছিলেন এবং অনেকে যেসব স্বপ্ন দেখেছিল যে নতুন এক বাংলাদেশ, নতুন এক রাজনীতির পরিস্থিতি এবং অনেক কিছু পরিবর্তন হয়ে যাওয়ার কথা, এগুলোর কিছু হয়নি এবং কিছু হবেও না। কারণ এই যে বর্তমান সরকারের যারা উপদেষ্টারা রয়েছে, এরা সাহসিকতার সাথে তারা কোনো কিছু করতে পারবে না। কারণ হচ্ছে তারা যখন এই সরকার থেকে চলে যাবে বা নির্বাচনটা যখন হয়ে যাবে, তাদের খবর কে রাখবে? তাদের নিরাপত্তা, তাদের যেই পরিবার পরিজন রয়েছে, তারা সেগুলো নিয়ে চিন্তা করে। তাই তারা সব কিছুতে ব্যালেন্স রাখার চেষ্টা করে এবং ব্যালেন্স রাখার চেষ্টাও করবে। এমনকি আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে এই সরকারের ম্যাক্সিমাম উপদেষ্টারা মনে করে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, তাই বিএনপির সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য এবং বিএনপিকে খুশি রাখার জন্য, এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তাদের সুরক্ষা কে দিবে? বিএনপি দিবে। অতএব তারা নিজেদের সুরক্ষার জন্য তারা এই নিশ্চয়তা চায় যে পরবর্তীতে যারা ক্ষমতায় থাকবে তাদের যাতে সুনজরে থাকতে পারে এবং এই পরবর্তী ক্ষমতাসীন দল যাতে তাদেরকে এই নিরাপত্তা দেয়, তাদের সুযোগ সুবিধা তৈরি করে রাখে, তাদের গুরুত্ব যাতে দেয়, এই জন্য তারা এই ভবিষ্যতে যে দল ক্ষমতায় যাবে তাদের সাথে তারা লিয়াজো মেনটেন করে চলবে। এছাড়া আপনি বাংলাদেশে আওয়ামী লীগকে সব জায়গা থেকে, সব দিক থেকে শক্তিশালী মনে করতে হবে। এর মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ এখন রাস্তায় দাঁড়াতে না পারলেও আওয়ামী লীগের একটা বিশ্বস্ত বন্ধু আছে, সেটা হচ্ছে বামপন্থীরা। আর বামপন্থীরা আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু হওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে ভারতের কারণে, আর একটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির পলিসির কারণে। যেমন বামপন্থীদের মূল টার্গেটটা হচ্ছে বাংলাদেশে যাতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা হতে না পারে এবং ইসলামপন্থীরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এবং কৌশলে শিক্ষা ব্যবস্থা থেকে সব জায়গা থেকে তাদের যে মূল যেই চেতনা, যে সেকুলারিজম, প্রকৃত যে সেকুলারিজম, এটা প্রতিষ্ঠা করা, এবং এটা প্রতিষ্ঠা করার জন্য তারা খুব দুর্দান্ত পরিকল্পনায় কিন্তু হাঁটে। আর তাদের পথে সবচাইতে বড় বাধা হচ্ছে জামাত। তাই জামাতকে ডিমোরালাইজ করার জন্য আওয়ামী লীগের চাইতে ভালো কোনো দল নেই, এবং জামাতকে ডিমোরালাইজ করার জন্য তাদের ভারতের শক্তিটাকেও প্রয়োজন। তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন এই ভারতের সাথে সবচাইতে বেশি সম্পর্ক হচ্ছে এই বামপন্থীদের। এবং বামপন্থীরা যদিও বিভিন্ন সময় ভারতীয় বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তাদের মূল গোড়া কিন্তু এই ভারত, তাদের স্বার্থে। এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা। আর আওয়ামী লীগ মাঠে না থাকলেও এই বামপন্থীরা বা এই বর্তমান সরকারের যারা উপদেষ্টারা রয়েছে, ম্যাক্সিমাম এই বামরা, এমনকি এই সরকারের উপদেষ্টা যদি বাতিল করে যদি নতুন নিয়োগও করা হয়, তাহলেও সে বামপন্থীরা এই উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছে। কারণ হচ্ছে এইটা তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছে, একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া। আর একটা উপদেষ্টা দেখান যেটা বামপন্থীদের নেতৃত্বে নেই বা এখানে বামপন্থার সাথে তাদের যোগাযোগ বা কানেকশন নেই, একেবারে সবগুলো। শুধুমাত্র আপনি 2-3 জন যে ছাত্র উপদেষ্টা ছিল, যেমন আসিফ নাহিদ এবং মাহফুজ আলম, কিন্তু সম্প্রতি আপনারা যদি একটু তাদের বক্তব্য বিবৃতিগুলো যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, তাদের ভবিষ্যতের জন্য, তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এবং আন্তর্জাতিক সাপোর্ট পাওয়ার জন্য তারাও কিন্তু অটোমেটিকলি জামাতের বিরোধিতা করছে এবং ভবিষ্যতেও করবে। তাদের স্বার্থে আন্তর্জাতিক সাপোর্ট না থাকলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এছাড়া ভারত বাংলাদেশের রাজনীতিতে অনেক শক্তিশালী ভূমিকা পালন করে এবং তারা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাষ্ট্রীয় মেকানিজমগুলিতে তাদের আধিপত্য চরম পর্যায়ে। এবং সেই ভারত এই আওয়ামী লীগকে সব সময়ের জন্য সহযোগিতা করবে যাতে আওয়ামী লীগ আবার বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে। তাই বাংলাদেশের এই বর্তমান যে ইউনূস সরকার, এই ইউনূস সরকারে যেই কোয়ালিটির লোক প্রয়োজন ছিল, যেরকম সাহসিকতার বা সাহসী লোক থাকার কথা ছিল, যারা মৃত্যু ভয়কে উপেক্ষা করবে, মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং বিভিন্ন মেকানিজমগুলো সংস্কার করবে, সেরকম সাহসী লোক এই সরকারে তারা দিতে পারেনি। শুধু সাহসী হলে হবে না, বিচক্ষণ হওয়া দরকার ছিল, কিন্তু
সেই লোক আমরা পাইনি। এই জাতীয় নানা রকম কারণে আওয়ামী লীগ এমনিতেই অন্যান্য দলগুলোর সাথে অনেক শক্তিশালী এবং অনেক এগিয়ে। যারা মনে করেন যে আওয়ামী লীগ আর সহজে ক্ষমতায় আসতে পারবে না বা আওয়ামী লীগ মারাত্মকভাবে চাপে আছে, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি অনেক আগে থেকেই বলছিলাম, কিন্তু আমাকে অনেকে কমেন্ট বক্সে হুমকি দিচ্ছেন, অনেকে গালাগালি করেছেন, নানা রকম বিষোদ্গার করেছিলেন, কিন্তু বাস্তবতা এখন তো টের পাচ্ছেন। সত্যিকার অর্থে এই বর্তমান ইউনূস সরকার বা অন্যান্য যে দলগুলো রয়েছে, এরা ভারতের আনুগত্য করে তারা রাজনীতি করতে চায়, ভারতকে অখুশি করে তারা রাজনীতি করতে চায় না। 5ই আগস্টের পরপর ভারত যেরকম লম্পজম্প করেছিল, এখন কিন্তু তারা স্বাভাবিক হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে ভারত যেটা চায় এই সরকার তাদেরকে সেটা দিয়ে দিয়েছে, এবং আগামীতে যারা ক্ষমতায় যাবে তারাও ভারতকে সেই প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। অতএব ভারতের স্বার্থ এখানে খর্ব হবে এরকম কোনো শঙ্কা নেই। এখন ভারতের মূল কাজটা হচ্ছে যে কৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করা, আর এটার জন্য ভারতের যেই মেকানিজমগুলো রয়েছে এই মেকানিজমগুলো এখন খাড়া অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কত বছর পরে প্রতিষ্ঠা হবে, মানে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এটা নিশ্চিত, কিন্তু সেটা কত বছর পর, 5 বছর, 10 বছর, 15 বছর নাকি 20 বছর? এখন কত বছর পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হবে সেটা নির্ভর করবে বিএনপি এবং জামাতের রাজনীতির উপর নির্ভর করে। এখানে অন্যান্য দলগুলো রয়েছে, যেমন ইসলামিক কয়েকটা দল রয়েছে, আবার চরমনায় রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, বা এনসিপি। যদিও আমি মনে করি এই দলটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই জুলাই অভ্যুত্থানে তাদের অবদানের কারণে তাদের একটা ভিন্ন ইমেজ রয়েছে। তো সবগুলো মিলিয়ে আওয়ামী লীগ কত বছর পরে বা কতটা সময় নেবে প্রতিষ্ঠা হতে, এটা নির্ভর করে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য যত বেশি ঘনিষ্ঠ হবে, যত বেশি শক্তিশালী হবে, আওয়ামী লীগ ফিরে আসতে ততটা সময় নেবে। কারণ আওয়ামী লীগের প্রধান কাজ যেটা এখন করা প্রয়োজন সেটা হচ্ছে এই দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি করা। এখন একটু চিন্তা করেন যে একটা সময় বলা হয়েছিল যে এই ডক্টর ইউনূস সরকার জামাতের সরকার, এবং তারা জামাতকে সুযোগ সুবিধা দেয়, বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে। আর বর্তমান সময়ে যদি আপনি একটু পর্যালোচনা করেন, কিসের সংস্কার, কিসের পিআর পদ্ধতি, কিসের এই বিচার, সব কিছু কিন্তু প্রায় এখন এলোমেলো, এবং এগুলোর গুরুত্ব অনেকটাই কমে গেছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এটা যে বাংলাদেশের রাজনীতি আগের মতোই হতে যাচ্ছে এবং আগের মতোই হবে। এখন অনেকেই মনে করেন যে এই জামাত চরমনায় এরা আগামী নির্বাচন ঠেকিয়ে দিবে, তারা নির্বাচনে যাবে না। ভাই, বাস্তবতা হচ্ছে 2014 সালের নির্বাচনটাকে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের রাজনীতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যদি আগামী নির্বাচনে জামাত বা চরমনায় যদি এই নির্বাচনে না যায়, তাহলে এটা আওয়ামী লীগের জন্য আরও বেশি সুবিধা এনে দেবে। কারণ বিএনপি এবং জামাত চরমনায়ের সাথে লং টাইম একটা দ্বন্দ্ব তৈরি হবে, এবং পরবর্তীতে যারা ক্ষমতায় থাকবে তারা ঠিক এই রাষ্ট্রের উন্নয়ন বাদ দিয়ে বিরোধী দল ঠেকানোর কাজে ব্যস্ত থাকবে, এবং তাদের ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে থাকবে। বিএনপি, জামাত, এনসিপি এবং চরমনাই, এই 4টা গ্রুপ যদি শক্তিশালীভাবে তারা যদি ঐক্য ধরে রাখতে না পারে এবং একে অন্যের বিরুদ্ধে যদি এভাবে বিষোদ্গার করে, একে অন্যকে ডিমোরালাইজ করার যদি চেষ্টা করে, তাহলে এটা আওয়ামী লীগকে খুব দ্রুত ফিরিয়ে আনবে। এবং সেটা কত দ্রুত ফিরে আসবে সেটা তাদের মধ্যে ঐক্য কত দ্রুত নষ্ট হবে সেটার উপর নির্ভর করে। এখন যদি আগামী নির্বাচনের আগেই যদি তাদের মধ্যে যদি ঐক্যটা নষ্ট হয়ে যায়, তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন যে আওয়ামী লীগ এই আগামী যেই 5 বছর নির্বাচনের পরে যারা ক্ষমতায় থাকবে, এর পরের বার ক্ষমতায় চলে আসার সম্ভাবনা থাকবে। এছাড়া ইসলামিক দলগুলোর মধ্যে অনেকেই মনে করেন যে এই দলগুলো হয় বিএনপিকে সমর্থন করে, না হয় জামাতকে সমর্থন করে। বাস্তব সত্য হচ্ছে ইসলামিক দলগুলো একে অন্যকে ধ্বংস করার জন্য সবসময় তারা রাজনীতি করে, বা আওয়ামী লীগ বিএনপির সাথে প্রতিযোগিতা না করে তারা নিজেরা নিজেদের সাথে প্রতিযোগিতা করে।
কে কার চাইতে বেশি এগিয়ে, এটা নিয়ে তারা ভাবে। একমাত্র জামাত ব্যতিক্রম ছিল, তারা ইসলামিক দলগুলোকে নিয়ে খুব একটা মাতামাতিও করতো না, এদেরকে নিয়ে প্রাধান্য দিত না। তারা সবসময় আওয়ামী লীগ বিএনপিকে হিসাব করে তাদের এই সংগঠন পরিচালনা করেছে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই মেকানিজমগুলোতে তাদের যোগ্য লোক তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু এই জামাতকে ডিমোরালাইজ করার জন্য এবং এই জামাতকে পিছনে টেনে ধরার জন্য সবসময় ইসলামিক দলগুলোকেই ব্যবহার করা হয়েছে বেশি। যেমন আওয়ামী লীগের সময় সবাই মনে করতো যে চরমোনাই বা চরমোনাইয়ের মধ্যে প্রচুর আওয়ামী লীগের এজেন্ট ছিল বা ভারতের এজেন্ট ছিল, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। যদিও 5 আগস্টের পর জামাত চরমোনাই এখন তারা একটা জায়গায় চলে আসার কারণে সেই ব্যাপারগুলো নিয়ে কেউ আলোচনা করে না। কিন্তু বাস্তবিক অর্থে এখন যদি পূর্বের মতো জামাত চরমোনাইয়ের মধ্যে যদি একটু দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে দেখবেন তারা একে অন্যের বিরুদ্ধে আবার সে আগের মতো লেগে গেছে। এখানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনারা দেখেছেন যে এই যে যারা শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে, তারা তো কওমি আলেম ছিল এবং বড় বড় আলেমরা সেখানে উপস্থিত ছিল। এছাড়া টাকার কাছে কিন্তু সবাই দুর্বল। এই টাকা দিয়ে এই আওয়ামী লীগ বহু কিছু করতে পারবে। যেমন এই যে এনসিপির যেসব নেতারা রয়েছে, এদের মধ্যে বহু এনসিপি নেতাকে কিনে নিতে পারবে। আবার বহু আলেমদের গ্রুপ যেগুলো রয়েছে, এগুলোকে জামাতের বিরুদ্ধে উস্কে দিতে পারে। তখন কিন্তু এটা বলা যাবে না যে আওয়ামী লীগ এটা করেছে বা বিএনপি এটা করেছে, তারা হুজুরেরা করেছে। এই জাতীয় উস্কানি কিন্তু লাগিয়ে দিতে পারে খুব সহজে। তাই এই আওয়ামী লীগ বিভিন্ন ইসলামিক দলগুলোকে দিয়ে জামাতের বিরুদ্ধে লাগাতে পারবে। আবার এমন অনেকগুলো ইস্যু আছে যে ইস্যুগুলো দিয়ে বিএনপি, জামাত, চরমোনাই বা এনসিপি এদের মধ্যে মতানৈক্য তৈরি করে তাদের মধ্যে বড় ধরনের দূরত্ব তৈরি করে দিতে পারবে। আর এই দূরত্বটা যদি আসলেই হয়ে যায় এবং এই দূরত্বটা এখন যেভাবে চলতেছে এভাবে যদি চলতে থাকে, বিশ্বাস করেন আওয়ামী লীগ আগামী নির্বাচন করার প্রয়োজন নেই। তারা এর পরের নির্বাচনে তারা ক্ষমতায় চলে আসবে। আর এটা হবে শুধুমাত্র এই দলগুলোর অনৈক্যের কারণে, আর সেদিকেই হাঁটতেছে এবং আমি সেই সম্ভাবনাই দেখতেছি। কারণ হচ্ছে বিএনপির মধ্যে এখন প্রচুর আওয়ামী লীগের এজেন্ট রয়েছে এবং আগেও ছিল। আবার জামাতের মধ্যে যে আওয়ামী লীগের এজেন্ট নেই এটাও বলা যাবে না। কে আওয়ামী লীগের এজেন্ট, কে ভারতের এজেন্ট এবং এজেন্টরা কিভাবে ঢুকে সেটা বলা যাবে না। হয়তো জামাতের মূল যেই দলটা রয়েছে বা একেবারে আপার লেভেলের যেই যারা নীতি নির্ধারক, হয়তো তাদের মধ্যে আওয়ামী লীগের এজেন্ট বা ভারতের এজেন্ট থাকবে না, কিন্তু এর পরের সিরিয়ালে থাকতেই পারে বা জামাতের বুদ্ধিজীবীদের মধ্যেও থাকতে পারে। বুদ্ধিজীবী হিসেবে জামাতের মধ্যে এসেও অনেক পরিকল্পনা করতে পারে, যেটা প্রকাশ্যে দেখা যাবে সে জামাতের পক্ষে বলতেছে, কিন্তু তাদের মূল কাজটা থাকবে বিএনপি এবং জামাতের মধ্যে অনৈক্য তৈরি করা এবং দূরত্ব তৈরি করা। এই জাতীয় নানা রকম সমীকরণে কিন্তু বর্তমানে এই বাংলাদেশের রাজনীতি। আর এই স্পষ্ট সত্য কথাগুলো যদি বলি তাহলে অনেকেই পছন্দ করছেন না, কিন্তু মূল বাস্তবতা হচ্ছে রাজনীতিতে যেটা সামনে থেকে দেখা যায় সেটা কিন্তু সব কিছু সত্য না বা এটাই বাস্তবতা না। রাজনীতিতে পিছনের গল্পটা প্রকৃত বাস্তবতা। আমি আমার মতামত জানালাম, এখন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।